হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজছে ওই 7টা মতো। তো ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি, তারপরে একটু ওয়াকিং করেছি। তো এখন চলে এলাম, দেখো ঘরদোরগুলো একটু গোছগাছ করে নেব। তো গতকালকে রাতে তো এই ঘরে পড়াশোনা করেছিল। তো পড়াশোনা করার পর বেশিরভাগ দিনই রাতের বেলা ঘরটাকে আর গোছানো হয় না, ওই একবারে সকালে গুছিয়ে নেবো জন্য। তো সেই জন্যই আর কি রাতে এইভাবেই ফেলে রেখে গেছিলাম, আর এখন সকালে এসে এগুলোকে গুছিয়ে নিচ্ছি। তো এই ঘরে যে শুধু পড়া হয় তা কিন্তু নয়, পড়ার সময় তো পড়া হয়ই, তাছাড়া ওই যে বন্ধুরা সবাই মিলে খেলাধুলা করে, তো সেই জন্যই ঘরটা একটু বেশি অগোছালো হয়। তো ওই যে প্রত্যেক দিনের মতো বিছানাগুলো ঝাড় দিয়ে বাসি ঘরটাও ঝাড় দেবো, তাই আর কি এই যে চলে এলাম। আর আজকে তো রবিবার, প্রত্যেক রবিবারের মতো আজকেও ছেলের ক্লাস রয়েছে। তো ওরা যাবে ওই 8:30টার দিকে, তাই কিন্তু ওরা এখনো ঘুমোচ্ছে যেহেতু ওদের এখনো টাইম হয়নি। তো সেই জন্য আমি একটু আগে ভাগে উঠে আমার কাজগুলো গুছিয়ে রাখছি, যাতে করে ওরা বেরোনোর সময় ওদের যা যা দরকার সেগুলো গুছিয়ে দিতে পারি। মানে এই যে ফ্রি থাকলে কিন্তু ওদেরকে আমি একটু হেল্প করতে পারবো, তবে যদি কাজের মধ্যে এনগেজ থাকি তাহলে কিন্তু ওদের সময় মতো খাবার দেওয়া বা ছেলেকে রেডি করিয়ে দেওয়া এগুলো করতে পারবো না। তো সেই জন্যই আর কি হাতে সময় নিয়ে ঘরদোরগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তারপরে তো ওরা বেরিয়ে গেলে হচ্ছে রান্নাবান্না আছেই। তো যদিও আজকে একটু দেরি করে রান্নাবান্না শুরু করব, কারণ ওই খেতে খেতে তো সেই সকালের খাওয়া খেতে খেতে 11টা বেজে যায়। তো সেই জন্য স্নান পুজো সেরে তারপরে হচ্ছে রান্নাঘরে যাই। তো সকালে ওই হালকা পাতলা একটু খাবার দাবার করব, আর দুপুরে তো একটু মাংস হবে। তো সেই জন্য মানে রান্নাবান্না করতে দেরি হলেও না, রান্নাবান্নার আইটেম মানে মেনু খুব কমই থাকে রোববার দিন। তবে সকালবেলা যেহেতু সবকিছু দেরি করে শুরু করা হয়, দেরি করে ঘুম থেকে ওঠা, দেরি করে রান্নাবান্না, তাই কিন্তু খাওয়া দাওয়া শুরু করতেও দেরি হয়ে যায়। মানে ওই ব্রেকফাস্ট করতে করতেই 11টা 11:30 হয়ে যায়। আবার দুপুরের খাওয়া খেতে খেতেও 3টে 3:30 এরকম হয়ে যায়। তো আমি গতকালকে অন্যান্য দিনের থেকে একটু লেন্দি দিয়েছিলাম ভিডিওটা। তো সেখানে আমি বলেছিলাম যে আমার ভিডিওটা আজকে একটু বড় হয়েছে, তো তোমরা বোর হলেও বলো বা ভালো লাগলেও জানিও। তো সেখানে অনামিকা দে দিদিভাই জানিয়েছে যে আমি সবসময় তোমার ভিডিও দেখা শুরু করার সময় টাইমিংটা দেখি। আমার তো আজ মন ভরে গেল তোমার টাইমিং দেখে। তুমি যখনই পারবে এই লং টাইম মেনটেন করো, আমার মনে হয় সবারই ভালো লাগবে। লাভ ফ্রম কলকাতা। থ্যাংক ইউ দিদিভাই, তুমিও আমার ভালোবাসা নিও। আর কি বলো তো, আমারও ইচ্ছে করে তোমাদের সাথে আমার সারাদিনের রুটিনটা শেয়ার করতে। তবে কি বলো তো, এখন যেহেতু প্রত্যেকেরই হাতে খুব কম সময় থাকে, তো আমার মনে হয় যে এত লেন্দি ভিডিও কেউ দেখবে কি না, তো সেই ভেবেই আর কি ভিডিওটা সবসময় একটু ছোট করার চেষ্টা করি। তবে তোমরা যদি পছন্দ করো তাহলে অবশ্যই আমি চেষ্টা করব একটু লেন্দি ভিডিও দেওয়ার। তো তারপরে দেখো এখানে হচ্ছে ওরা বেরোবে, তো ওদের জন্য একটু দুধ গুলে নিলাম আর হাজবেন্ডের জন্য একটু চা করে নিয়েছি। তো তারপরে ওরা তো বেরিয়ে গেছে, আর এখন এই যে বেডরুমটা ফাঁকা পেয়েছি, তাই ভাবলাম সকাল সকাল বেডরুমটা গুছিয়ে নিই, কারণ এখনো রান্না করতে যেতে দেরি আছে। তো আগে ওই যে বললাম স্নান করব পুজো করব তারপরে হচ্ছে রান্নাঘরে যাব, কারণ এখন ওই 8:30 মতো বাজছে। তো এখন যদি আমি রান্নাও বসাই, তো সকালবেলার যেটুকু খাবার সেইটুকু হতে আমার বেশি হলেও ওই 1 ঘন্টা মতো সময় লাগবে। তো এখন রান্না হয়ে গেলেও কেউ খাবে না, তো সেই জন্য আর কি একটু দেরি করেই রান্নাটা বসাবো। তো দেখো আজকে সকাল সকাল আমার বেডরুমটা ক্লিন হয়ে গেল। তো প্রত্যেক দিন কিন্তু চাইলেও এই কাজটা আমি সকালবেলা করতে পারি না, কারণ ওরা কেউ না কেউ থাকে বেডরুমে। তো ছেলে স্কুলে বেরিয়ে যাওয়ার পরই তারপরে হচ্ছে আমার বেডরুমটা গোছাই। তো অনেক দিন হলো আমার বেডরুমটা ডিপ ক্লিন করা হয়নি, প্রচণ্ড ঝুল হয়েছে। তো একটু কাজ করা হবে ঘরে, তো সেই জন্য ভাবছি কাজটা হয়ে গেলে তখন একবারে হচ্ছে এটাকে ডিপ ক্লিন করে নেব। তো সেই কাজটা তো মানে দেরিই হচ্ছে, প্রত্যেক দিন ডেট চেঞ্জ হচ্ছে, তো সেই জন্য ঘরটাকে আর কি পরিষ্কার করতে পারছি না। তো তারপরে দেখো পুরো বাড়িটা ঝাড় দিয়ে ক্লিন করে এখন এই যে স্নান করে এলাম। তো এখন পুজোটাও দিয়ে নেব। তো রাতেই তো এই যে ঠাকুরের বাসনগুলো সব মেজে রাখি, আর এখন শুধুমাত্র এই যে সিংহাসনটা পরিষ্কার করব আর ঠাকুর ঘরের মেঝেটা একটু মুছে নেব, তাহলেই হচ্ছে পুজোর সমস্ত জোগাড় হয়ে যাবে। আর অনেক সকালবেলায় হচ্ছে যেহেতু ওই বাড়ির পাশের কাকিমারা উঠে ফুল তোলে, সবাইকে ফুল ভাগ করে দেয়। তো সেই জন্য আমার ফুলগুলো আমাদের নিচের ব্যালকনিতে রাখা আছে, তো ওখান থেকে গিয়েই আর কি ফুলগুলো আমি নিয়ে আসি। আর যদি কিছু বাকি থেকে যায় তাহলে সেগুলো আমি আমার পছন্দ মতো তুলে নিয়ে আসি। তো তারপরে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিদিভাই, তো লিখেছে খুব ভালো লাগলো ভিডিও,
বড় হলেও ভালো লাগলো পুরোটাই। গোছানো খুব সুন্দর পরিপাটি। সকাল সকাল পুজো হয়ে গেলে সারাদিন খুব ফ্রেশ লাগে। অনেক ভালোবাসা রইলো বোন। হ্যাঁ দিদিভাই, সত্যিই সকাল সকাল পুজো হয়ে গেলে না খুব ভালো লাগে। তবে রোজ তো আর সেটা সম্ভব হয় না। সকালে উঠে যেহেতু আমাকে ওই যে রান্নাবান্না করতে হয়, তার জন্য সকালে ঘুম থেকে উঠেই পারলে আগে আমাকে রান্নাঘরে যেতে হয়। অনেক ভালোবাসা রইলো দিদিভাই। তো তারপরে দেখো এই যে রান্নাঘরে চলে এসেছি আর এখন ওই যে রান্না বসাবো। তো আজকে মেনু তো বললাম না, আগের দিনই আমরা সব ঠিক করে রেখেছিলাম। তো আজকে দুপুরে একটু ফ্রাইড রাইস করব আর তার সঙ্গে হবে চিকেন। তো সেই জন্য সকালে যে ডাল ভাতটা হবে তার ওই ভাতের পরিমাণ একটু কম দিয়েছি। মানে এই ডাল ভাতটা একবেলাই খাওয়া হবে আর যে ফ্রাইড রাইসটা হবে সেটা হচ্ছে দুপুরে আর রাতে খাওয়া হবে। তো ওদিকে হচ্ছে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। আর আজকের ডালটাও হচ্ছে টমেটো দিয়ে করব। আমও আছে ঘরে, তবে টমেটোও অনেকগুলো আছে। আম যদিও কয়েকদিন থাকবে কিন্তু টমেটো কিন্তু থাকতে চায় না, মানে নষ্ট হয়ে যায়। তো সেই জন্য টমেটোগুলো আগে খেয়ে শেষ করে নিচ্ছি, তারপরে আম দিয়ে ডাল টাল খাওয়া যাবে। তো এদিকে ভাত আর ডালটা হোক আর ততক্ষণে আমার যা রান্নাবান্না হবে সেগুলো একটু কাটা বাছা করে নিই। তো আজকে ভাবছি সকালে ডাল তো হবেই, ডালের সঙ্গে এই যে একটু মিষ্টি আলু সেদ্ধ দেব। তো এই মিষ্টি আলু সেদ্ধ বাটা করে দেব আর আমাদের জন্য একটু ডিম সেদ্ধ দেব। তো সকালেরই হচ্ছে সকালের জন্য এইটুকুই হবে। তো কি বলতো, যেহেতু এই যে বললাম না ফ্রাইড রাইস হবে, চিকেন হবে, তো সেই জন্য ডাল সবজি যাই করব না কেন সেগুলো থেকেই যাবে। আর যদি একটু এই সেদ্ধ ভাত করি তাহলে সেগুলো কিন্তু একবার খেলেই শেষ হয়ে যাবে, বা বেশি থাকলেও কোনো অসুবিধা হবে না। তো সেই জন্য এখানে একটু মিষ্টি আলু নিয়ে নিলাম। তো আলু সেদ্ধ হাসব্যান্ড পছন্দ করে, তবে অনেকগুলো মিষ্টি আলু ছিল, না খেলে আবার শুকিয়ে যাবে। তো সেই জন্য ভাবছি আজকে একটু মিষ্টি আলু সেদ্ধ দেবো আর ওই যে ওকে যেরকম বাটা করে দিই সেরকম বাটা করে দেবো। তো দেখো এই ডিম আর মিষ্টি আলু সেদ্ধ করার জন্য আমি এখানে ব্যবহার করছি 11 এগ বয়লার। তো এটাতে ডিম সেদ্ধ, ডিমের পোচ এগুলো করার পাশাপাশিও কিন্তু বিভিন্ন রকম সবজিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি তো একদিন ডিমের ঝোলের জন্য ডিম আর আলু এটার মধ্যেই সেদ্ধ করে নিয়েছিলাম। তো আজকে দেখো এই যে মিষ্টি আলুটা আর ডিমটা ওখানে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি দুপুরবেলা রান্নাবান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি। তো এই চালটা আনার সময় দোকানদার বলে দিয়েছে চালটাকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। তাই এটাকে সকাল সকালই হচ্ছে ভিজিয়ে রেখে দিলাম। আর ওদিকে এখন এই যে অনেক কিছু কাটা বাছা করতে হবে। তো সেগুলোই এখন আস্তে আস্তে গুছিয়ে নেব। যেহেতু আজকে কোনো সবজি করার নেই, তো সেই জন্য এখন অনেকটাই ফ্রি রয়েছি। তো ডালটা আর ভাতটা হচ্ছে, তো ডালটা সেদ্ধ হয়ে এলে ডালটাকে ফোড়ন দিলেই রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আর একটু সময় করে ওই মিষ্টি আলুটা একটু বাটা করে নিলেই হয়ে যাবে। তো সেই জন্য ওদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়ে এদিকে সমস্ত কিছু আমি গুছিয়ে নিচ্ছি। তো ফার্স্টেই গাজরটা কেটে নিয়েছি আর বিনসটা আজকে একটু কাঁচি দিয়ে কেটে নিয়েছি। কাঁচি দিয়ে কাটতে না খুব সুবিধা হয়, কারণ বটি দিয়ে বা ছুরি দিয়ে কাটতে অনেকটা টাইম লাগে। তবে কাঁচি দিয়ে কাটলে একটু লম্বা লম্বা করেও কাটা যায় আর ব্যাপারটা তাড়াতাড়িও হয়। তো এদিকে দেখো ফ্রাইড রাইসের জন্য সমস্ত কিছু আর মাংসের এই যে মশলা সব কিছুই কিন্তু এখানে গুছিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে মাংসের জন্য মশলাটাও বেটে নেব। আর আজকেও মাংসটা জানো তো ভাবছি একটু হাতে মেখেই করব। কারণ এইভাবে রান্না করলেও রান্নাটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, মানে ওই রান্নাতে একটু কম সময় দিতে হয়। তো তারপরে দেখো এখানে চিকেনটাকে অনেকবার করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে এদিকে দেখো একবার হাতটাও পরিষ্কার করে নিলাম। এরপরে তো এই যে মাছ মাংস আর ধরবো না, তো সেই কারণে একবারে হাতটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। তো ওদিকে তো ভাতটাও নেমে গেছে আর এদিকে ডালটাও ফোড়ন দিয়ে নিচ্ছি। আর দুপুরের যা রান্নাবান্না হবে তার সমস্ত জোগাড়ও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে ডালটাও ফোড়ন দিয়ে নামিয়ে নিলাম আর ওদিকে আমার ডিম মিষ্টি আলু এগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো যেহেতু এটা অটো পাওয়ার অফ হয়ে যায় সেই জন্য কোনো চিন্তা থাকে না, এটাকে বসিয়ে দিয়ে আমি অন্যান্য কাজগুলো কিন্তু গুছিয়ে নিতে পারি। আর জানো তো এই এগ বয়লারটা হওয়াতে আমার ডিম সেদ্ধ করার কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে গেছে। কারণ আগে যখনই ওই কড়াইতে জল দিয়ে ডিমটা সেদ্ধ করতাম তখনই কিন্তু হয়তো কোনো ডিম হাফ বয়েল থেকে যেত, বা কোনো ডিম ছাড়াতে গেলে ভেঙে যেত, বা কোনোটা হচ্ছে ফেটে বেরিয়ে যেত। আর এখন যেহেতু এই যে এগ বয়লারে ডিম সেদ্ধ করি তাই কিন্তু একটা ডিমও আমার নষ্ট হয় না। আর খোসাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ছাড়িয়ে যায়। তো এই প্রোডাক্টটার লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করে নিতে পারো। আর মিষ্টি আলুটাও দেখো এর মধ্যে সেদ্ধ করে নিয়েছি। তো ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করলে কি হয় বলো তো, যেহেতু অনেকটা জলের মধ্যে দিতে হয়, তো আলুটা একদম জল জল হয়ে যায়, খেতে অতটাও ভালো লাগে না। আর এটাতে যেহেতু স্টিমে সেদ্ধ হয়েছে, তো সেই জন্য আলুটা বেশ শক্তও আছে, আবার এটা খেতেও বেশ ভালো লাগে।
তো এখন হচ্ছে ওই মিষ্টি আলুটাকে বেটে নেব। তো এটা হলো আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের একটা খাবার, তো ছোটোবেলা থেকে এইভাবে মিষ্টি আলুটা খাই। তো এখন আমি আর কি ওকে ওর পছন্দ মতো এইভাবে করে দেওয়ার চেষ্টা করি। তো ফার্স্টে একটু নুন আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি, আর এখন একটু পেঁয়াজটাকে ওই লঙ্কা আর নুন দিয়ে ভালো করে বেটে নিয়েছি। তারপরে এই যে মিষ্টি আলুটাকে এর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মিষ্টি আলু যেহেতু খুবই নরম হয়, তার জন্য তো প্রেশার দিয়ে বাটারও কিছু নেই। তো এটাকে একটু স্ম্যাশ করে ওই নুন, তারপরে লঙ্কা আর পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম ওর সঙ্গে ওটাকে খুব ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল বন্দিতা দিদিভাই, তো লিখেছে ভিডিওটা খুব ভালো লাগলো, বড় হলেও বোর হইনি। থ্যাংক ইউ দিদিভাই, জেনে খুব ভালো লাগলো যে ভিডিওটা বড় হলেও তোমরা কেউ বোর হওনি। তো আমি মাঝে মধ্যে চেষ্টা করব এরকম একটু বড় ভিডিও দেওয়ার। আর আজকের ভিডিওটা তো আমার এই যে সংসারের কাজকর্ম থাকছেই, তাছাড়া আজকের ভিডিও একটা রিকোয়েস্টেড ভিডিও হতে চলেছে। তো তোমরা অনেকেই আমার ওয়াশিং মেশিন সম্পর্কে জানতে চেয়েছিলে, তো আমি একটু চেষ্টা করেছি আমার মেশিনের ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করার। তো চলো আগে সংসারের কাজগুলো গুছিয়ে নিই, তারপরে হচ্ছে ওটা তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো মাংসটাকে বললাম না আজকেও হাতে মেখে একবারে বসিয়ে দেব, তো সেটারই এই যে ম্যারিনেশন শুরু করে দিয়েছি। তো আজকে টক দইটা স্কিপ করে গেছি, কারণ চিকেনটা তো এমনিতেই নরম হয়, তো টক দইটা দিলে না হাড় থেকে মাংসগুলো খুলে যায়। তো সেই জন্য ভাবলাম যে আজকে টক দই ছাড়াই করব। তো আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে চিকেনটা রান্না করার পরেও আমার ভীষণ গন্ধ লাগে। তো সেখানে অন্তরা পাল দিদিভাই বলেছিল যে তুমি চিকেনটাকে ভিনিগার দিয়ে অল্প জলে 20 মিনিট মতো ভিজিয়ে রাখবে, তারপর ওই জলটা ফেলে দিয়ে রান্না করলে মনে হয় আর গন্ধ লাগবে না। হ্যাঁ গো দিদিভাই, আর তোমার এই কমেন্টটা আমি যখন পাই তার আগেই কিন্তু আজকের এই রান্নাটা আমার হয়ে গেছিলো। তো আমি এই যে রান্নাটা করছি এখনো পর্যন্ত কিন্তু তোমার কমেন্টটা আমি পাইনি। তো সেই জন্য তোমার ওই টিপসটা আমি অ্যাপ্লাই করতে পারিনি। তবে তবে অবশ্যই পরে যেদিন চিকেন হবে সেদিন অবশ্যই তোমার টিপসটা অ্যাপ্লাই করব। তো এত সুন্দর একটা টিপস শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আরও কমেন্ট করেছিল পূজা, তো পূজাও বলেছে যে একটু লেবু মাখিয়ে রাখতে। তো ওই ভিনিগার লেবু দুটোই প্রায় তো সেম কাজই করে। তো এর পরে যেদিন রান্না করব অবশ্যই ভিনিগার অথবা লেবু দিয়ে আমি চিকেনটা অবশ্যই ট্রাই করব। তো তারপরে দেখো এদিকে চিকেনটা তো বসিয়ে দিয়েছি, আর এদিকে ওই যে ভাতটাও বসিয়ে দিলাম। মানে চালটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ওদিকে জলটা ফুটিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে চালটা দিয়ে দিয়েছি। আর আমি ওই ফ্রাইড রাইসের ভাতটা ওই কড়াইতেই করি, কারণ কড়াইটা অনেকটা বড়, তো ওর মধ্যেই ভাত করে ওটাতেই হচ্ছে ফ্রাইড রাইসটা ফ্রাই করা হয়ে যায়। না হলে যদি আবার হাঁড়িতে ভাত করতে যাই তাহলে আর একটা করে হাঁড়ি আমাকে বের করতে হবে, যেহেতু আমার রেগুলার হাঁড়িগুলো একটু ছোট। তো সেই জন্য একবারে ওই কড়াইতে করলে দেখো এটার মধ্যেই হচ্ছে এখন রাইসটাকে ফ্রাই করে নেব। তো এই যে একটুখানি ঘি দিয়েছি, একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, আর এই যে বিনস আর গাজরটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো চালের মধ্যেও আমি কিছুটা নুন দিয়েছিলাম ফোটানোর সময়, আর এখন এই যে বিনস আর গাজরে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। আর এখন দেখো কাজু কিশমিশটাও এর মধ্যে ভেজে নেব। তো কাজু কিশমিশটা আগে দিলে এগুলো একটু বেশি ভাজা হয়ে যেত, তো সেই জন্য হচ্ছে সবার পরেই দিচ্ছি। আর ওদিকে মাংসটাও হয়ে গেছে, তো গরম মশলাটা দিয়ে মাংসটাকে ঢেকে রেখেছি। তো এই ভাতটা রেডি হয়ে গেলেই তারপরে হচ্ছে মাংসটা নামিয়ে নেব। তো এদিকে দেখো ওই যে রাইসটা দিয়ে দিয়েছি, আর এখন একটু গোলাপ জল, কেওড়া জল আর সামান্য একটু চিনি দিয়ে এটাকে ওই হালকা হাতে মিশিয়ে নেব। খুব বেশি নাড়াচাড়া করব না, না হলে ভাতগুলো আবার ভেঙে যেতে পারে। আর জানো তো এই লাস্টের দুদিন হাজবেন্ড যে চালটা আনছে, চালগুলো যে এত সুন্দর, তো সেটা বলার না। একটা ভাতের সাথেও একটা ভাত লেগে যায় না। আর মানে খুবই সরু, খুবই লম্বা, দেখতে ভীষণ সরু, আর খেতে কিন্তু ভীষণই ভালো। তো আগে পরেও আমি ফ্রাইড রাইস করতাম, কেমন যেন চালটা একটু মোটা মোটা। তো এই চালটা কিন্তু ভীষণ ভালো, একদম ঝরঝরে থাকে ভাতটা। তো এই যে দেখো যেগুলো এই যে অ্যাড করলাম একটু চিনি, তারপরে গোলাপ জল, কেওড়া জল, তো সেগুলোকে এখন খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। তো এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আর ওদিকে চিকেনটা তো আগেই হয়ে গেছে, তো চিকেনটাকেও এখন নামিয়ে নেব। তো এখন ঘড়িতে ওই 12টার মতো বাজছে। তো 12টার মধ্যেই দেখো আমার রান্নাবান্না কিন্তু সবই কমপ্লিট হয়ে গেছে। তো তাড়াহুড়ো কখন লাগে বলো তো, ওই যে ছেলে আসে 11টার সময়। তো 11টার সময় এসে কোনো রকম খেয়ে দুটো হচ্ছে গানের ক্লাসে যায়। তো ওকে ওই খাওয়ানোর সময়টাই খুব তাড়াহুড়ো লেগে যায়। মানে ও আসেই ওখান থেকে 11টার সময়, তো এসে কোনো রকম হাত মুখ ধুয়ে অল্প কটা খেয়ে তারপরে আবার হচ্ছে বেরিয়ে যায়।
তো ওই সময়টা আমাকে একটু ব্রেক নিতে হয়। তো ওই সময়টা ব্রেক নিয়ে হাজব্যান্ডকেও খাবার দিয়ে দিই, ছেলেকেও খাইয়ে দিই। তারপরে ওদের খাওয়া হয়ে গেলে আমি খেয়ে তারপরে এই যে আবার রান্নাবান্না শুরু করি। তো ওই প্রথম দিকে একটু তাড়াহুড়ো লাগে, তবে এই যে এখন কিন্তু খুব ধীরে সুস্থেই সমস্ত রান্না আমি কমপ্লিট করে নিতে পারলাম। তো চলো এবারে তোমাদের ওই রিকোয়েস্টেড ভিডিওটা শেয়ার করি। তোমরা অনেকেই আমার ওয়াশিং মেশিনের ডিটেল সম্পর্কে জানতে চাও। তো এটা হলো আইএফবির ফ্রন্ট লোডেড ইকো ইনভার্টার ওয়াশিং মেশিন। তো তারপরে দেখো এখানে রয়েছে ডিপ ক্লিন আর পাওয়ার্ড বাই এআই। তো এআই মানে তো আমরা সবাই জানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। তো দোকান থেকে যখন কেনা হয় তখন ওরা বলেছিল যে জামা কাপড়ে যদি কোনো স্টেন লেগে থাকে, এমনকি যদি পেনের কালিও লেগে থাকে, তো সেটাকে ওরা আইডেন্টিফাই করে কেচে দেবে। তো সেই জন্যই আর কি এটাতে এআই আছে। তারপরে রয়েছে অ্যাকোয়া এনার্জি। তো এটা হলো হার্ড ওয়াটারটাকে সফট করে নেয়, মানে এই মেশিনের মধ্যে যত মানে আয়রনযুক্ত জলই হোক না কেন সেটাকে সফট করে নেয় মেশিনটা নিজেই। তারপরে রয়েছে 9 সুইল ওয়াশ। তো এটা আমি বলতে পারলাম না যে এটা কি। আর এটা রয়েছে যে 2x পাওয়ার স্টিম। তো এটা হচ্ছে স্টিমেও কাঁচা হয়, তো সেটাই এখানে দেওয়া রয়েছে। তারপরে দেখো এখানে রয়েছে ট্রাই শিল্ড প্রোটেকশন। তো ট্রাই শিল্ড হলো এখানে হচ্ছে 4 ইয়ার মেশিন ওয়ারেন্টি, 10 ইয়ার মোটর ওয়ারেন্টি, টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই হলো 10 ইয়ার পেয়ার্স সাপোর্ট, আর রয়েছে 100% পিস অফ মাইন্ড। তো দেখো ফার্স্টেই রয়েছে ওয়াইফাই কানেক্টেড মাই আইএফবি। তো এটা হলো ওয়াইফাই কানেক্ট করা যায় আর মাই আইএফবি অ্যাপ দিয়ে ফোন থেকে এটাকে অপারেট করা যায়। তারপরে দেখো রয়েছে এক্সপ্রেস 15। তো চলো এক্সপ্রেস 15-এ কি হয় সেটা তোমাদের দেখায়। তো দেখো এক্সপ্রেস 15-এ যদি আমি দিই, মানে যেগুলো একবার পরেছি বা বাসি যে জামা কাপড়গুলো হয় সেগুলো হচ্ছে 15 মিনিটের জন্য আমরা কাচতে পারবো। তো ওটা হচ্ছে দেখো 15 মিনিট সময় লাগবে। আর ওটা হচ্ছে জামা কাপড় আমরা 3 কেজি পর্যন্ত দিতে পারবো। আর এটা কোল্ড ওয়াটারে তো কাচা যাবেই, তাছাড়া কিন্তু দেখো 30 ডিগ্রি সেলসিয়াসে কাচা যাবে, আর হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াসেও কাচা যাবে। তো এটা হলো, আর মেশিনটা ঘুরবে হচ্ছে 800 আরপিএম এ। তো সেটাও এখন দেখাবে, এই দেখো। তো হয়ে গেল। তারপরে রয়েছে কি উল। চলো উলে এখন কি আছে দেখি। তো এই দেখো উলে দিলে এটা হচ্ছে টেম্পারেচার, জলের টেম্পারেচারটা ইচ্ছা মতো সেট করা যায়। তো এটা মেশিনটাও একই রকম ঘুরবে, টাইম লাগবে হচ্ছে 43 মিনিট। আর এই যে ম্যাক্সিমাম হচ্ছে 2 কেজি দেওয়া যাবে, তো এটা 30 ডিগ্রি সেলসিয়াস, তারপরে 40, তারপর কোল্ড ওয়াটার, মানে এগুলো হচ্ছে মানে সিলেক্ট করা যায় যে যেরকম নর্মাল জলে বা গরম জলে কাচবে সেরকম। তো তারপরে দেখো এখানে রয়েছে সিনথেটিক। তো সিনথেটিকে হচ্ছে এখানে লাগবে 1 ঘন্টা 32 মিনিট। আর এটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 9 কেজি। আর এটা হচ্ছে আরপিএমটা দেখাচ্ছে। তো আরপিএম মানে হচ্ছে মেশিনটা কতটা স্পিডে ঘুরবে সেটাই। তো এখানে হচ্ছে 9 কেজি পর্যন্ত জামা কাপড় দিতে পারবো। আর এই যে জলের টেম্পারেচারও কিন্তু এখানে সেট করা যাবে। দেখো 40, 60 কোল্ড। দেখো এখানে রয়েছে ক্র্যাডেল ওয়াশ। তো ক্র্যাডেল ওয়াশ বলতে হচ্ছে যে ফ্যান্সি জামা কাপড়গুলো হয় যেগুলোতে মানে সুতোর কাজ করা থাকে বা স্টোন ওয়ার্ক থাকে, তো সেই সমস্ত জামা কাপড়গুলো হচ্ছে ক্র্যাডেল ওয়াশে কাচা হয়। তো ওটাতে হচ্ছে ম্যাক্সিমাম 2 কেজি দিতে পারবো। আর হচ্ছে 30 ডিগ্রি, আর হচ্ছে হ্যাঁ 30 ডিগ্রি, 40 আর কোল্ড। তো এই টেম্পারেচারের জলে কাচা যাবে, সেটা হচ্ছে আমার ইচ্ছা আমি কতটা তাপমাত্রার জলে কাচবো। আর এটা হলো এই যে মেশিনের আরপিএম। তো কতটা স্পিডে মেশিন ঘুরবে মানে জামাগুলো কত স্মুথলি কাচা হবে সেটাই আর কি। তো এটা গেল। আর এটা হলো স্পিন ড্রাই আর রেঞ্জ। তো এটা জামা কাপড়গুলো যদি আমি চাই হাতে কেচেও এটাকে ড্রাই করে নিতে পারবো। তো সেটাই এখানে রয়েছে। তো চলো এখানে দেখি। এটাতেও হচ্ছে ম্যাক্সিমাম 9 কেজি দেওয়া যাবে, মানে আমার এই মেশিনটার ক্যাপাসিটি হলো 9 কেজি। তো স্পিন করার জন্য 9 কেজি জামা কাপড় আমি দিতে পারবো। আর এটা হচ্ছে আরপিএম হবে 1000 আরপিএম। আর এটা 23 মিনিট লাগবে, 23 মিনিট টাইম লাগবে। তো এবার আসি এইদিকে রয়েছে মিক্স ডেইলি 60। তো এটা হচ্ছে মিক্স ডেইলি, মানে ওই যে আগের দিনই বললাম যে জামা কাপড়গুলো খুব বেশি নোংরা, তারপর খুব ভারী জামা কাপড় যেমন বেডশিট, তারপরে সোফা কাভার,
বা অনেক নোংরা জামা কাপড়, তো সেগুলো হচ্ছে মিক্স ডেইলিতে দিয়ে কাচতে হবে। এর আরপিএমটাও বেশি, মানে স্পিডটাও বেশি, আবার হচ্ছে অনেকটা সময়ও নেয় কাচতে। তো এটা দেখো 9 কেজি পর্যন্ত দেওয়া যাবে। আর এটার টেম্পারেচার, জলের টেম্পারেচার এটা কমানো বাড়ানো যায়। আর এটার সময় লাগবে দেখো 1 ঘন্টা। তারপরে রয়েছে হচ্ছে কটন। তো কটনেও দেখো 1 ঘন্টা 50 মিনিট সময় লাগবে। আর এটাতে ওই যে 9 কেজি দেওয়া যাবে। আর জলের টেম্পারেচার তো ওই যে বললাম বাড়ানো কমানো যায়। তারপরে এখানে রয়েছে বেবি ওয়্যার। বেবি ওয়্যারেও দেখো টাইমটা হচ্ছে 1.5 ঘন্টা দেখা, মানে 1 ঘন্টা 50 মিনিট দেখাচ্ছে। তো এখানেও ওই যে জলের টেম্পারেচার একই। এখানে হচ্ছে অ্যান্টি অ্যালার্জিন। তো ওই যে যদি কারোর অ্যালার্জি থেকে থাকে কোনো রকম কোনো স্মেলে বা পারফিউমে, বা অনেক সময় ঘরে জামা কাপড় থাকে, তো সেই অ্যান্টি অ্যালার্জির জন্য এই মোডটা দিতে হয়। তো এটাতেও দেখো 3 কেজি পর্যন্ত দেওয়া যাবে। আর ওই যে একই রকম টেম্পারেচার সেট করা যাবে। আর সময় লাগবে এটা হচ্ছে 2 ঘন্টা 13 মিনিট। তারপরে রয়েছে এক্সপ্রেস 30। তো ওই যে আগের দিন বলছিলাম যে খুব কম নোংরা হলে এক্সপ্রেস 15, আর তার থেকে একটু বেশি নোংরা হলে বা একটু বেশি সময় দিতে হবে সেটা হলো এক্সপ্রেস 30। তো এটা দেখো 30 মিনিটই সময় লাগবে। আর এটাতে যে 6 কেজি দেওয়া যাবে জামা কাপড়। আর হচ্ছে এই যে টেম্পারেচার সেট করা যাবে। আর সময় লাগবে হচ্ছে ওই যে 30 মিনিট। তারপরে দেখো রয়েছে রিফ্রেশ। তো রিফ্রেশটা হলো কি, অনেক সময় আমাদের জামা কাপড় ঘরে থেকে একটা গন্ধ হয়ে যায় ড্যামানো, তো সেই গন্ধটাকে জল ছাড়া রিমুভ করবে। তো এখানে হচ্ছে একটু কমফোর্ট দিতে হবে, বা যে কোনো হচ্ছে মানে ফেব্রিক যে ফ্রেশনার আছে তো সেগুলো দিলে, আর এই মুডটাই দিলে জামা কাপড়টা কিন্তু মানে কাঁচা ছাড়াই শুকনো জামা কাপড়ই আর কি রিফ্রেশ হয়ে যাবে। তো এটাতে হচ্ছে মিনিমাম 25 মিনিট সময় লাগবে। আর এটা হচ্ছে 1 কেজি মতো দেওয়া যাবে, মানে খুবই অল্প দেওয়া যাবে। তো এই ছিল। আর এগুলো হলো ওই যে স্পিন বাটনটা, আর এখানে ওই যে টেম্পারেচার কমানো বাড়ানো। তো এই বাটনটা হলো এই যে, এটাতে যেহেতু এই যে 1 ঘন্টা লাগে, আর জলের টেম্পারেচারটা এই যে কমানো বাড়ানো যায়। আর এটাতে ওই যে এই যে অপশানগুলো, এই অপশানটা আসে। তো এটা হচ্ছে সিলেক্ট বাটন। তো এই দেখো এই যে এই প্রি ওয়াশ এটা সিলেক্ট হয়ে গেল। তো আমি যে মুডে কাচবো সেটাকে এইভাবে সিলেক্ট করে নিতে হবে। তো তারপরে দেখো এটা আমি কখনো অ্যাপ্লাই করিনি। তারপর হচ্ছে ওয়ার্ম সোপ। তো এই দেখো এটা হচ্ছে, এটাও সিলেক্ট হয়ে গেছে, মানে এখানে অপশান সিলেক্ট করে, অপশান চুজ করে এটা প্রেস করলেই সিলেক্ট হয়ে যাবে। তো দেখো স্টিম, এটাও সিলেক্ট হয়ে গেছে। তো এক একটা প্রোগ্রামের জন্য এখানে মানে সিলেক্টেড আছে যে এই প্রোগ্রামের সঙ্গে এই এই ওয়াশগুলোই করা যাবে। তো এই ছিল মেশিনের ডিটেলস। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও। তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলাতে। আর এখন দেখো সন্ধ্যাবেলা একটু চা তৈরি করছি। তো হাজব্যান্ড একটু বাজারে গেছিলো, ওখান থেকে বেশ কিছু ডালের পকোড়া এনেছে, আর বলল তার সঙ্গে একটু চা করে দিতে। আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল করবি। তো করবি লিখেছে, হাই দিদি কেমন আছো, ভিডিওটা খুব ভালো লাগলো। আর আমার নাম কাবেরী নয়, আমার নাম করবি। হ্যাঁ গো, ভয়েস ওভার হয়ে যাওয়ার পরে সেটা আমি খেয়াল করেছি। তো অনেক দুঃখিত এই কারণে। নেক্সট টাইম অবশ্যই তোমার নামটা আমি ঠিক করে বলবো। তবে প্রথম দুদিন কিন্তু তোমার নাম আমি ঠিকই বলেছিলাম, পরের দুদিন হয়তো একটু তাড়াহুড়োই ভুল হয়ে গেছে। আর আমি ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই আমাকে জানিও। আজকে তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।